রেডিওতে বানরের হাত নাটকের অভিনয় হচ্ছিল। ডব্লিউ জ্যাকবের লেখা বিখ্যাত ইংরেজি গল্প মাঙ্কিস প, অনেকেরই পড়া। এক ইংরেজ আর্মি অফিসার ভারতে থাকার সময় এক ফকিরের কাছ থেকে বানরের একটা শুকনো কাটা হাত পেয়েছিলেন। সেই মন্ত্র পড়া হাতের কাছে যে কোনো 3টি প্রার্থনা করলেই তা পূরণ হয়। ভারত থেকে স্বদেশে ফিরে গিয়ে এক বন্ধুর বাড়িতে ওই আশ্চর্য কাহিনী বলতেই বন্ধু এই হাতটা নেবার জন্য এমন পিড়েপিড়ি করতে লাগলো যে তিনি তা না দিয়ে পারলেন না। রেখে যাবার সময় তিনি অবশ্য বলে গেলেন যে ওই হাতের কাছে প্রার্থনা না করলেই ভালো, কারণ তিনি দেখেছেন যে তার ফলাফল মঙ্গলময় হয় না। বন্ধু চলে যাবার পর বানরের হাতের ওই আজগুবি কাহিনী নিয়ে বাড়ির সবাই খুব হাসাহাসি করলেন। বাড়ির কর্তার ছেলে বললেন, বাবা, তুমি ওই হাতের কাছে একটা মোটা টাকা চাও, যাতে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারি, নয়তো সেফ রাজা হবার জন্য প্রার্থনা করো না। মালিকও হাসতে হাসতে সত্য মিথ্যা পরখ করবার জন্য বানরের সেই শুকনো হাতের দিকে চেয়ে বললেন, আমায় 200 পাউন্ড দাও। প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই ভদ্রলোকের মনে হলো শুকনো বানরের হাতটা যেন একটু কেঁপে উঠল। পরদিন ভোরবেলা ছেলে কারখানায় যাবার সময় হাসতে হাসতে ঠাট্টা করে গেল, বাবা, এক সময় দেখবে কেউ একটা টাকার পুঁটলি বিছানার ওপর রেখে দিয়ে গেছে। সত্যি ঘটলও তাই। বিকেলে একজন অপরিচিত ভদ্রলোক এসে দেখা করে একটু দ্বিধার সঙ্গে এ কথা সে কথা বলার পর আসল কথাটা বললেন। তিনি বাড়ির কর্তার ছেলে যে কারখানায় কাজ করে সেই জায়গা থেকেই আসছেন। কারখানায় তার ছেলে হারবার্ট আজ সকালে একটা মেশিন দুর্ঘটনায় মারা গেছে। কোম্পানি তার ক্ষতিপূরণ স্বরূপ একটা চেক পাঠিয়ে দিয়েছেন। কথাটা শোনার পর বাড়ির কর্তার মুখ একেবারে সাদা হয়ে গেল। কাপা গলায় বললেন, কত টাকার চেক বলুন তো? ভদ্রলোক বললেন, 200 পাউন্ডের। চেকখানা তিনি তার সামনে রাখলেন। শোকের মধ্যে ছেলের শবানুগমন হয়ে গেল। কবরখানা থেকে ফিরে এসে শোকার্ত ছেলের মা কর্তাকে বলতে লাগলেন, তুমি এবারে ওই বানরের হাতকে বলো আমার ছেলেকে ফিরিয়ে আনতে। ওকে আমি আবার ফিরে পেতে চাই। এখনো তো 2বার সুযোগ রয়েছে ওর কাছে চাইবার। কর্তা এ কথা শুনে আপত্তি করলেন, বোঝালেন বারবার, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর কান্নাকাটিতে বাধ্য হয়ে বানরের হাতকে বললেন, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। বানরের বিবর্ণ শুকনো মৃত হাতটা এবারেও যেন আগের মতো আবার কেঁপে উঠে স্থির হয়ে গেল। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এক সময় সেই ঝড় জলের শব্দ ভেদ করে বাইরের দরজায় ইলেকট্রিক বেলের তীব্র আওয়াজ শোনা গেল। মা চিৎকার করে বলে উঠলেন, ওই তো হারবার্ট এসে গেছে। কারখানা থেকে বাড়ি ফিরে এইভাবেই তো বেল বাজায়। কর্তা ভয়ার্ত গলায় বলে উঠলেন, তুমি যে ছেলেকে দেখতে চাইছো তার দুর্ঘটনার পরের বীভৎস চেহারা দেখে তুমি সহ্য করতে পারবে তো? মা কোনো কথা শুনলেন না, পাগলের মতো ছুটে নিচে নেমে গেলেন। সেখানে গিয়ে তাড়াতাড়িতে দরজার ছিটকিনি খুলতে আর পারছেন না। আবার ইলেকট্রিক বেল অসহিষ্ণুর মতো তীব্র শব্দে বেজে উঠল। স্পষ্ট বোঝা গেল কেউ এসেছে। সে যেন আর বেশিক্ষণ বাইরে ঝড় জলে দাঁড়াতে পারছে না। কর্তা এবারে পাগলের মতো ছুটে গিয়ে বানরের হাতের কাছে প্রার্থনা করলেন, আমার ছেলেকে তুমি ফিরিয়ে নাও। এরপর নিচে নেমে যখন স্ত্রীকে সরিয়ে দরজা খুললেন, তখন যে বেল বাজিয়েছিল সে চলে গেছে। একটা দমকা ঝোড়ো হাওয়া আশাহীন করুণ আর্তনাদের মতো দরজার মধ্যে দিয়ে সে প্রবেশ করল।
নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজ আমি আমার গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব কার্তিক মজুমদারের কলমে একটি রোমহর্ষক অলৌকিক কাহিনী, মরা মানুষের হাত। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত আর উৎসাহিত করবে এরকমই আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে পাঠ করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। দার্জিলিংয়ের মুনশাইন কটেজে বসে শীতের রাত্রিরে আমরা সবাই আকাশবাণীর নাটক শুনছিলাম। আমি, বাড়ির মালিক ডাক্তার সেন আর মেজর থাপা। ডাক্তার সেন একাই তার বাড়িতে থাকেন। আমি পরিচয় সূত্রে তার বাড়িতে এসে উঠেছিলাম সংবাদপত্রের একটা কাজের ব্যাপারে। মেজর থাপা যদিও নেপালি, কিন্তু কথাবার্তায় খাঁটি বাঙালি। তিনি রোজ সন্ধ্যায় আসেন, চা খেতে খেতে গল্প করতে বা রেডিও নিউজ শুনে তর্ক বিতর্ক করতে। আকাশবাণী কলকাতার বানরের হাত নাটক শেষ হলো। গম্ভীর গলায় ঘোষক কুশীলবদের পরিচয় দিয়ে নাটকের সমাপ্তি ঘোষণা করলেন। এবারে রেডিওতে আধুনিক গান হবে শুনেই ভয়ে আমি তা বন্ধ করে দিলাম। ঠান্ডার রাত। দার্জিলিংয়ে আসাম টি ব্লেন্ড করা সরেস 3 কাপ চা পর থেকে ঢেলে দিয়ে গেল বাড়ির চাকর। চিকেন রোলে একটা কামড় দিয়ে চায়ে একটা দীর্ঘ আরামের চুমুক দিয়ে ডাক্তার সেন বললেন, ভালো ভূতের গল্প। আমি বললাম, পৃথিবীতে যেসব নাম করা ভৌতিক গল্প আছে তার মধ্যে এটি হলো একটি। ডাক্তার সেন বললেন, ভূতে আমার বিশ্বাস নেই, তাই ভূতের গল্প আমি বড় একটা পড়ি না। আমি হাসলাম। বিশ্বাস না করলে কোনো দোষ নেই, কিন্তু না পড়লে ক্ষতি আছে। মেজর থাপা আমার কথা হা হা করে হেসে ফেটে পড়লেন। বললেন, ডাক্তার সেন, আমি কিন্তু বলবো বিশ্বাস না করলেও দোষ আছে। ডাক্তার সেন কলেজের ইংরেজি প্রফেসর। কিছুক্ষণ কথা বললেই তার পেশাটা আন্দাজ করা যায়। তিনি গরম জামার কলারটা টেনে গলাটা আরো ঢেকে নিয়ে চশমাটা আরো নামিয়ে ধীরে ধীরে বললেন, যে বিষয়ের কোনো ভিত্তি নেই, কল্পনার ওপর স্রেফ দাঁড়ায়, তা কিভাবে বিশ্বাস করা যায়? এই যে বানরের হাত ভূতের গল্প, এও তো সিম্পলি একটা রূপকথার ওপর তৈরি করা। আমি বললাম, না না, তা কি করে হবে? রূপকথা আর ভূতের গল্প কি কখনো এক হয়? কিন্তু প্রফেসরের পাল্লায় পড়েছি, আর কি নিস্তার আছে? তিনি তা প্রমাণ করে তবেই ছাড়লেন। বললেন, সেই বিলিতি রূপকথা পড়েননি? এক গরিব চাষা আর তার বউকে দেবতা 3টে বর মঞ্জুর করেছিলেন। একদিন ফাটা হাঁড়িতে রান্না করতে করতে বিরক্ত হয়ে চাষার বউ দুম করে বলে বসলো, দেবতা, আমাদের একটা নতুন হাঁড়ি দাও, আর তো পারি না। সঙ্গে সঙ্গে একটা নতুন হাঁড়ি এসে হাজির। লাখ টাকা চাইবে না কোটি টাকা চাইবে, এই ভাবতে ভাবতে চাষা এতদিন প্রাণে ধরে কোনো বর চায়নি। মুখ্য গিন্নিকে একটা নতুন মাটির হাঁড়ি বর চাইতে দেখে চাষা এত রেগে গেল যে চেঁচিয়ে উঠে বলল, দেবতা, ওই হাঁড়ি ওই হতচ্ছাড়ি মেয়ে মানুষটার মাথায় ঢুকিয়ে দাও। দেবতার বলে হলো তাই। বাকি থাকলো শেষ বর। বুঝতেই পারছেন, মাথা থেকে হাঁড়িটা খুলে নেওয়ার জন্য 3য় বরটি তাকে খরচ করতে হলো। আমি হেসে বললাম, ডাক্তার সেন, আপনি ভূত নিয়ে রিসার্চ ওয়ার্ক করলে পারতেন। ডাক্তার সেন তার ভারী পাওয়ারের চশমাটা চোখে লাগাতে লাগাতে বলতে লাগলেন, এদেশে ভূত নিয়ে গবেষণা করলে ভূতের হাতে নয়, মানুষের হাতে খুন হয়ে যাব মশাই। ভূতের চেয়েও ভূতে বিশ্বাসী লোক আরো বেশি ভয়ঙ্কর। ভূতে অবিশ্বাস শুনলে তেরে মারতে আসে।
ভূতের কাহিনী আর রূপকথার গল্প যে এক, তা তাদের কি করে বোঝাবো? ভৌতিক ব্যাপার বলে যে জিনিস নিয়ে আমরা এত হইচই করি, সেটা আমাদের অন্ধবিশ্বাসের ফল। অলৌকিক বলে কোনো বস্তু এ জগতে নেই, ও আমাদের অশিক্ষার ধারণা। আমি বললাম, কিন্তু ধরুন মরা বাদরের হাত পরখ করার জন্য আপনি তো সেখানে হাজির ছিলেন না। ঘরে বসে বসে তো অনেক থিওরি তৈরি করা যায়। ডাক্তার সেন বললেন, মরা বাদরের হাত আর মরা ভলুকের হাত দুই আমার কাছে সমান। ওই নিয়ে পরখ করার মতো পাগলামি যেন আমার না হয়। মেজর থাপা নিঃশব্দে বসে চা খাচ্ছিলেন। খেয়াল করিনি যে উনি আমাদের হাসি ঠাট্টায় চুপ করে বসে আছেন। চা শেষ করে তিনি তার অল্প কাঁচা পাকা মিলিটারি গোফে হাত বুলিয়ে বললেন, ডাক্তার সেন, অলৌকিক জিনিস পৃথিবীতে অনেক আছে। আমরা কজন না জানলেই যে তা নেই তা বলা ঠিক নয়। ভূত আছে, তবে অনেকেই তাকে দেখতে পায় না। তার কারণ হয়তো দেখবার মতো চোখ তাদের নেই। আমি এমন একজন ফ্যামিলি জানি যাদের বাড়ির প্রায় সবাই ভূত দেখার মতো বিশেষ দৃষ্টি আছে। ডাক্তার সেন ব্যঙ্গ হাসি হেসে বললেন, হালের পণ্ডিতেরা বলেন এক্স ফ্যাকাল্টি, কিন্তু তার বৈজ্ঞানিক প্রমাণ নাও পেতে পারেন, তাতে তার অস্তিত্ব মুছে যায় না। অনেক জিনিসেরই তো কোনো প্রমাণ নেই, কিন্তু তাই বলে কি তা অস্বীকার করা চলে? আমি মেজর থাপার কথা শুনে হেসে ফেললাম। বললাম, আপনার এত বিশ্বাস? আপনি কি ওই রকম বানরের হাতে দেখা পেয়েছিলেন নাকি? থাপা কিন্তু চটলেন না, বললেন, বানরের হাত নয়, আমার বেলায় ঘটেছিল মানুষের হাত, আর তা মরা মানুষের হাত। মেজর থাপা তার সিগারেট বাক্স খুলে তার থেকে সরু একটি বিলেতি সিগার বার করে ধরালেন। তার গন্ধে ঘরের বাতাস ভরে গেল। একটু দম নিয়ে প্রশান্ত গলায় থাপা তার কাহিনী বলতে শুরু করলেন। ডক্টর সেন, মিস্টার দাস, আপনারা হয়তো ভাবছেন থাপা এই শীতের রাত্রিরে কি গাঁজাখুরি গল্প শুরু করলো। গোড়ায় আপনাদের একটা কথা বলিনি, যে ঘটনা আমি বলছি তা আমার নিজের জীবনে প্রত্যক্ষ যে প্রমাণ তা আমিই পেয়েছি। তাই আমার মনে কোনো সংশয় নেই। আর জেনে রাখুন, অলৌকিক জিনিস তা ভূতই হোক মন্ত্রই হোক, তা চিরদিনই আছে এবং থাকবে। আমাদের সংশয় অবিশ্বাস সবকিছু থাকা সত্ত্বেও সবাই তার পরিচয় পায় না। যে পায় তার একটা নতুন দৃষ্টি খুলে যায়, তাকে আর অন্ধকারে বেশি হাতড়াতে হয় না। সেন সাহেব, যদি কবি কিটসকে নিয়ে সারাটা জীবন গবেষণা না করে এই ব্যাপারে সামান্য একটু ইন্টারেস্ট নিতেন, তাহলে আমায় এত কথা বলতে হতো না। ডক্টর সেন ভ্রু কুঁচকে তার মিলিটারি বন্ধুর দিকে তাকালেন, একটা সিগারেট ধরিয়ে বললেন, আলোটা নিভিয়ে দেব? থাপা সে ঠাট্টা গায়েও মাখলেন না, বললেন, না, আলো থাক। আপনি বোধহয় জানেন না, অলৌকিক ঘটনা যখন ঘটে তখন তা কেবল রাত্রের অন্ধকারের অপেক্ষা করে না। অন্ধকার আর অলৌকিক অঙ্গাঙ্গী নয়, ওটা মানুষ ভয় কল্পনা করে নিয়েছে মাত্র। অতএব আলোতে বসেই নির্ভয় শুনুন। আমার তখন ছেলেবেলা, বছর 12, সে সময় আমার বয়স হবে। যে ছোট শহরটায় আমরা থাকতাম সেটাকে শহর না বলে গ্রাম বললেই ঠিক হবে। সেই ছোট শহরটায় লোকজন কম ছিল, তাই সবাই সকলকেই চিনত। শহর যেখানে পুরো গ্রাম হয়ে গিয়েছে, সেই অঞ্চলে একটা ভাঙা চালা ঘরে গঙ্গাদাই বলে একটা বুড়ি থাকত। ছোটখাটো গোলগাল চেহারা, নির্দন্ত হাসি হাসি মুখ, শীর্ণ মুখে বয়সের কাটাকুটি ফাটাফুটি দাগ। বুড়ির 3 কুলে কেউ ছিল না। বাড়ির পেছনে একটা পোড়ো জমি ছিল, তাতে সে তরি তরকারি লাগাতো।
আর সেই সব সবজি হাটে গিয়ে বেচত। বুড়ির আর একটা রোজগার ছিল, সেটা হলো ওষুধ বেচা। চাষিদের অসুখ বিসুখ করলে তারা বুড়ির কাছে আসতো ওষুধ নিতে। বুড়ি কখনো লতা, কখনো জড়িবুটি, কখনো শিকড় এইসব দিয়ে তাদের অসুখ সারাবার চেষ্টা করত। বুড়ির বিশেষ নাম ডাক ছিল পশুর চিকিৎসায়। গরুর মড়ক লাগলে, ভেড়া বা মহিষের অসুখ করলে লোকে ভিড় করে আসতো বুড়ির কাছে। ওইসব রোগে বুড়ির ওষুধ এমন অব্যর্থ ছিল যে আশেপাশে 10 মাইলের মধ্যে ও তল্লাটে কোনো ভেটেরিনারি ডাক্তার টিকতে পারল না। লোকে বলতো গঙ্গা বুড়ির ওষুধ কথা কয়। অনেকে বলতো বুড়ি নাকি বড় গুণী, লামাদের কাছ থেকে অনেক মন্ত্রতন্ত্র শিখে এসেছে। কেউ কেউ বলতো বুড়ি আসলে ডাইনি, মাঝরাতে নাকি গাছে ভর দিয়ে আকাশে উড়ে বেড়ায়। আমি বাবার সঙ্গে মাঝে মাঝে গঙ্গা বুড়ির বাড়ি থেকে মুরগির ডিম আনতে যেতাম। কোনোদিনও তার মধ্যে কোনো ডাইনি ভাব দেখিনি, বরঞ্চ আমার দিদিমার চেয়েও তার মুখ ছিল অনেক স্নেহ মাখা। আমার যখন বছর 12 বয়স, সেই সময় আমার পেটে একটা টিউমার হলো। প্রথম দিকে সামান্য ফোড়া বলেই সবাই ভেবেছিল, পরে সেটা যখন বেশ বড় হয়ে উঠল তখন বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন। এই অঞ্চলে ডাক্তার তার সাধ্যমতো ওষুধপত্র দিল, কিন্তু বোঝা গেল তার সে ওষুধ কোনো কাজ করতে পারবে না, কারণ তাতে আমার ব্যথা বা ফুলো কোনোটাই কমলো না। আমার বাবা শিক্ষিত লোক ছিলেন, সুতরাং তিনি আর বেশি দেরি করলেন না। আর্মি থেকে 1.5 মাসের ছুটি নিয়ে তিনি এসেছেন। ঠিক করলেন ছুটির মধ্যে কোনো বড় ডাক্তার দেখাতে হবে। ভাগ্য ভালো, সেই সময় দার্জিলিং হাসপাতালে বিলেতের একজন নামকরা সাহেব ডাক্তার একটা গবেষণার কাজে 6 মাসের ছুটি নিয়ে এসেছিলেন। বাবা কিছু সুপারিশপত্র নিয়ে সেই সাহেব ডাক্তারকে দিয়ে আমায় পরীক্ষা করালেন। সাহেব অনেকক্ষণ ভালো করে আমায় পরীক্ষা করলেন। তারপর বাবাকে একান্তে নিয়ে বুঝিয়ে দিলেন যে ওটা একটা মারাত্মক টিউমার, ওটা অপারেশন না করলে বিপদ ঘটতে পারে। সে সময় ম্যালিগনেন্ট টিউমার, ক্যান্সার এসব শব্দ আজকের দিনের মতো লোকের মুখে মুখে ফিরত না। সাহেব হেসে হেসে আমার খুব পিঠ চাপড়ালেন, ইংরেজি আর ভাঙা হিন্দিতে নানাভাবে ব্যক্ত করলেন যে আমার অসুখটা কিছুই না, ও প্রায় সেরে যাবার মুখেই। বয়স্কদের ধারণা যে ছোটরা বোকাশোকা হয়, কিছুই বুঝতে পারে না, কিন্তু সেটা ভুল। আমি আন্দাজ করতে পেরেছিলাম, আর বাবা মার কথাবার্তা আড়াল থেকে শুনে বুঝে নিয়েছিলাম যে আমার এই টিউমারে সুই নয়, ছুরি চালাতে হবে। আজকের দিনে অপারেশন ব্যাপারটা যেমন সহজ সরল ডাল ভাত হয়ে গেছে, আমাদের ছোটবেলায় তা ছিল না। তখন রোগীর ওপর ছুরি চালাতে হবে জানলে তার আত্মীয় স্বজন তাকে খরচের খাতায় ধরে রাখত। আমার বাপ মার তো দুশ্চিন্তার অবধি রইল না, আর আমার মনে হতে লাগলো আমি বোধহয় আর বাঁচব না, ছুরি লাগলেই আমি মরে যাব। আমার খেলাধুলা বন্ধ হয়ে গেল, মুখের হাসি শেষ হয়ে গেল। মরে যাবার ভয় ছোট বড় সবারই সমান। আমি একা থাকলেই পেটের ওই উঁচু টিউমারের জায়গাটা দেখতাম আর ভাবতাম এর কোন পথে মৃত্যু প্রবেশ করবে। রাত্রে স্বপ্ন দেখতাম কে যেন একটা ধারালো ছুরি আমার পেটের ওই জায়গায় সমূলে বসিয়ে দিয়েছে, আর ভয়ে আমার ঘুম ভেঙে যেত। মেজর থাপা থামলেন নিভে যাওয়া চুরুটটা ভালো করে ধরিয়ে নেবার জন্য। আমি বললাম, পরে তো আপনি আর্মির ডাক্তার হয়ে হয়তো হাজারো লোকের পেটে ছুরি চালিয়েছেন। থাপা হাসলেন, বললেন, আর্মিতে ভালো সার্জেন হয় কেন জানো তো? বেপরোয়া ছুরি চালাবার সুযোগ পায় বলে। মেজর থাপা একটু পুরনো স্মৃতি ফিরিয়ে নিয়ে এসে আবার বলতে শুরু করলেন। এরপরে আমরা আবার গ্রামে ফিরে এলাম। কিছুদিন পর আবার শহরে ফিরে যাব, তারপর হাসপাতালে ভর্তি হব। গ্রামে থাকতে এমন একটা ঘটনা ঘটলো যা আমাকে প্রায় পাগল করে তুলল। বাবা একদিন আমাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। গঙ্গাদাইয়ের বাড়ির কাছে তিনি থামলেন কয়েকটা ডিম কেনবার জন্য।
বরাবরের মতো গঙ্গাবুড়ি নির্দন্ত মুখে একগাল হাসি নিয়ে 6টা ডিম নিয়ে এলো। তারপর বাবাকে একটা বসবার চৌকি দিয়ে বাবার শরীর, মায়ের শরীর, আমার শরীর কেমন আছে ইত্যাদি কুশল প্রশ্ন করলো। বাবা বিষণ্ণ গলায় বললেন, সবাই ভালো, কিন্তু এই ছেলেটার পেটে একটা বড় ফোড়া হয়েছে, খুব ভোগাচ্ছে, আর সাহেব ডাক্তার বলেছে ওটা ছুরি দিয়ে না কাটলে উপায় নেই। গঙ্গাবুড়ি আমার জামা তুলে ফুলে ওঠা বড় টিউমারটা দেখলো, তারপরেই খলখল করে হেসে উঠল। বলল, বাবু, তোমার সাহেব ডাক্তার ঘাস খায়, আমার ওই ছাগলটার মতো, ছুরি দিয়ে কেন কাটতে হবে, ওর তো সহজ দাওয়াই রয়েছে। বাবা হাঁ করে তাকালেন। বুড়ি বলল, কোনো মরা মানুষের হাত 2 বার ওর পেটে বুলিয়ে দাও, বাস, ও জিনিস আর থাকবে না। বুড়ি এমন সহজভাবে বলল যেন একটা অ্যাসপিরিনের ট্যাবলেটও প্রেসক্রাইব করলো। ডাক্তার সেন হো হো করে হেসে উঠল, বললেন, বাহ, বেশ ভালো দাওয়াই। আমাকে একবার এক ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছিলেন, তা ভূভারতেও পাওয়া গেল না, শেষ পর্যন্ত বিদেশ থেকে অনেক খরচা করে আনতে হলো। আপনি হাসছেন ডক্টর সেন, কিন্তু সেদিন আমাদের হাসবার মতো মনের অবস্থা ছিল না। স্পষ্ট মনে আছে, আমার ভয় পাওয়া শুকনো মুখের দিকে চেয়ে বাবার মুখখানা থমথমে হয়ে উঠল। একটা ছোট্ট ছেলের কাছে এই রকম একটা ভয়ের কথা বলার জন্যে অন্য কেউ হলে বাবার হাতে মার খেত। মেয়ে মানুষ বলেই গঙ্গাবুড়িকে কিছু বললেন না বাবা। রাগে চোখ দিয়ে তার আগুন বের হতে লাগলো। বুড়ির কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, সে যেমন উঠোন ঝাড় দিচ্ছিল তেমনি দিতে লাগলো। বাড়িতে ফিরে বাবা মাকে পাশের ঘরে বলছেন শুনতে পেলাম, ওই গঙ্গাবুড়িকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, ও একটা ডাইনি, ও কি বলেছে জানো? এই বলে সবিস্তারে তিনি সব কথা মাকে বললেন। মা বোধহয় আতঙ্কে শিউরে উঠলেন, তা তার গলার স্বর শুনে স্পষ্টই বুঝতে পারলাম। বললেন, খোকা ভয় পায়নি তো? এরপরে একটা বাচ্চা ছেলের মনের অবস্থা কি হয় আপনারা অনুমান করতে পারছেন নিশ্চয়ই। অপারেশনের ছুরি না মরার হাত, এর মধ্যে কোনটা ভালো, সেই চিন্তাই আমার মাথার মধ্যে তখন কেবল ঘুরতে লাগলো। ছেলে মানুষই থাকলে যা হয়, শেষ পর্যন্ত আমি কেবল ভাবতে লাগলাম, মরার হাত যদি একটা পেতাম তাহলে ছুরি খাবার হাত থেকে রেহাই পেয়ে যেতাম, আর এদিকে প্রাণেও বেঁচে যেতাম। গঙ্গাবুড়ির পাগলামির কথায় বাবা বিশ্বাস করেননি, কারণ তার পক্ষে ও জিনিস বিশ্বাস করা সম্ভবও ছিল না। কিন্তু আমি তখন শৈশবে, সুতরাং আমার পক্ষে বিশ্বাস করা কোনো অসুবিধা ছিল না। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরতে লাগলো, মরা মানুষের হাত কোথায় পাওয়া যায়। সকলের অজান্তেই তা আমি একবার ছুঁয়ে দেখব কি হয়, কিন্তু কল্পনাতেই আমি অনেক অঘটন ঘটালাম, বাস্তবে তা কিছুই হলো না। এর দিন কয়েক পরেই বাবা আমাদের নিয়ে দার্জিলিংয়ে এলেন। একটা ছোট হোটেলে এসে আমরা সবাই উঠলাম। একদিন যখন বাবা কাজে বেরিয়ে গেছেন, মা মন্দিরে গেছেন পুজো দিতে, আমি হোটেলের চাকরদের সাথে বেশ ভাব জমিয়ে নিয়ে তাদেরকে বললাম যে আমাকে একটা মরা মানুষের হাত এনে দিতে পারো, আমার একটা দরকারি কাজ আছে ওদিকে। তারা সবাই আমাকে আশ্বাস দিয়ে বলল যে ওটা এমন একটা কিছু কঠিন ব্যাপার নয়, দিন কয়েকের মধ্যেই তারা এনে দিতে পারবে। তাদের আশ্বাসের ফল হলো এই যে আমার পকেটে যা 2-4 পয়সা থাকতো তা তাদের পকেটে যেতে শুরু করলো। সেই পয়সা দিয়েই তারা পান সিগারেট খেয়ে আমায় অভয়বাণী শোনাতো। এইভাবে যখন দিন চলছে, আমি মরার হাতের জন্য অধৈর্য হয়ে পড়েছি, এমন সময় একটা ঘটনা ঘটল। থাপা আবার নেভা সিগারেটটা ধরালেন, গভীরভাবে ধূমপান করলেন মিনিট 2, তারপর আবার শুরু করলেন। সেদিন বাবা ভোরবেলাতে শিলিগুড়ি গেছেন, মা যথারীতি মন্দিরে গেছেন পুজো দিতে।
হোটেলের বাসিন্দাদের তখনও ঘুম ভাঙেনি। আমি একতলার রান্নাঘরে ঘুরঘুর করছি জ্যাম রুটি খাবার লোভে। হঠাৎ অল্প বয়সে একটা ঝি চেঁচাতে চেঁচাতে হাঁপাতে হাঁপাতে ওপর থেকে ছুটে নিচে নেমে এলো। তার উত্তেজিত অসংলগ্ন কথায় বুঝতে পারলাম 3 তলার কোণের ঘরের বাবু বিছানায় শুয়ে ঘুমের মধ্যেই হঠাৎ মারা গেছেন। খুব ভোরে তাকে চা দিয়ে আসবার কথা ছিল। চা নিয়ে গিয়ে সে দেখে দরজা খোলা, আর বিছানায় বাবু পাথরের মতো মরে পড়ে আছেন। ওই রকম একটা ব্যাপার দেখে সে এমন ভয় পেয়েছে যে চায়ের পেয়ালা ফেলে কাঁপতে কাঁপতে সে ছুটে নিচে নেমে এসেছে। সত্যি সত্যি মেয়েটা বেদম ভয় পেয়েছিল, কারণ তারপরে রান্নাঘরে সে অজ্ঞান হয়ে পড়ল। অন্য চাকর বাকর রাঁধুনি জলে ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগলো। আমিও প্রথমে চেঁচামেচি আর অজ্ঞান হওয়া দেখে হকচকিয়ে গিয়েছিলাম, কিন্তু তা শুধু এক মুহূর্তের জন্য। তারপরে আমি এক দৌড়ে 3 তলায় চলে এলাম। 3 তলায় ওই ঘরে থাকতেন একজন বাঙালি বাবু। বয়স তার বছর 55 হবে। এতদিন বাদে তার নামটা আমার মনে নেই। মৃত্যুটা যে তার হঠাৎ হয়েছে আর বেশ কষ্টের মধ্যেই হয়েছে, তার মৃতদেহটা দেখেই বোঝা গেল। তার চোখ দুটো খোলা, কিন্তু চোখের মণিটা স্থির। মুখটা বিভৎসভাবে হা হয়ে আছে। বাঁধানো দাঁত ছিল, দাঁতের পাটি খুলে মেঝের উপর পড়ে রয়েছে। একটা হাত বিছানা থেকে বাইরে ঝুলছে। আমার যে মন আমাকে উপরে ঠেলে নিয়ে গেছিল তা তখন চিন্তা আর ভয়ের ঊর্ধ্বে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম, পাছে কেউ এসে পড়ে এই ভেবে। তারপর পাগলের মতো মরার পাশে দাঁড়িয়ে তার ঝুলে পড়া নিথর হাতটা তুলে আমার পেটের উপর রেখে মনে মনে বলতে লাগলাম, আমাকে সারিয়ে দাও, আমার অসুখটা ভালো করে দাও। মরা সে নিশ্চল খোলা চোখ আমার দিকে স্থিরভাবে চেয়ে রয়েছে। সে ভয়ঙ্কর ছবিটা আমি এখনো মনে করতে পারি। কারো হাত ধরে ছেড়ে দিলে যে ধপ করে পড়ে যায়, আর সে হাত যে এত ঠান্ডা হতে পারে জীবনে, তা আমি প্রথম অনুভব করলাম। সে বিভৎস চোখ মেলা মুখের দিকে তাকিয়ে সে হাত পেটে বুলিয়ে আমি প্রার্থনা করলাম, দ্বিতীয়বার করলাম। তৃতীয়বারের সময় হঠাৎ আমার সর্বাঙ্গে যেন ভয়ের ঝড় বয়ে গেল। মনে হলো হাতটা জীবন্ত হয়ে যেন কেঁপে উঠল। আমি বোধহয় তখন একবার চিৎকার করে উঠেছিলাম। তারপরে কি হলো আমার আর মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখে আমি ঘরের মধ্যে শুয়ে আছি, চারদিকে হোটেলের লোকজন, আর আমার মা কান্নাকাটি করছেন। বাবা পাগলের মতো সে সাহেব ডাক্তারের কাছে ছুটে গেছেন। তার ধারণা আমি আর বাঁচব না, যদি না কোনো বড় ডাক্তার আমায় বাঁচিয়ে তুলতে পারে। ডাক্তারকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তিনি গাড়িতে করে যখন হাজির হলেন, তখন আমি প্রায় সুস্থ হয়ে উঠে বসেছি। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন, লোকজন সব ঘর থেকে চলে গেল। ডাক্তার আমার জামা তুলে পেট আর পেটের টিউমারটা ভালো করে দেখতে লাগলেন। আমার বেশ মনে আছে, আমার নিজের পেটটা আমি দেখছিলাম না, দেখছিলাম সেই সাহেব ডাক্তারের মুখটা। দেখলাম কি যেন গভীর চিন্তায় তার সমস্ত মুখটা কুঞ্চিত হয়ে গম্ভীর হয়ে যাচ্ছে। একটা অস্বাভাবিক কিছু দেখলে মানুষের মুখে যেমন রূপান্তর ঘটে, সেই রকম তার মুখ দেখতে পেলাম। মনে হলো মুখে তার যত না প্রসন্নতা, চোখে তার দ্বিগুণ বিস্ময়। আমার পেটে হাত রেখে বাবার মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, কি ব্যাপার, এর পেটের টিউমার তো 12 আনাই কমে গিয়েছে, 2-1 দিনের মধ্যে একেবারেই মিলিয়ে যাবে, কি করে এমন হলো? বাবা অবাক হয়ে গেলেন, বললেন, তা তো জানি না। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এই রকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।